আচ্ছা, তো আপনাদের আজকে যে টপিকটা পড়াবো এই টপিকটা হচ্ছে প্লেজারিজম। এই জিনিসটা আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি ক্লাস যখন আমরা করছিলাম তখন একটা ছোট্ট প্যারাগ্রাফ ছিল প্লেজারিজমের উপর। আহ, তো ওই প্যারাগ্রাফটার আসলে গুরুত্ব কতটুকু এটা বোঝানোর জন্যই আমরা এটা একটা আলাদা লেকচার হিসেবে নিয়ে আসছি প্লেজারিজমের উপর, এবং এটা রিলেটেড আমরা একটা অ্যাসাইনমেন্টও করব। এটার উপরে আমাদের 10 মার্কের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো প্লেজারিজম এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে আরেকজনের কাজ নিজের বলে সাবমিট করা। ঠিক আছে, আপনার স্যার সাউন্ড খুবই আস্তে আসতেছে। এখনো আসতেছে? অন্যরা শুনতে পাচ্ছেন না? জি স্যার, ঠিক আছে তো আমার এখানে। আচ্ছা, একটু মনে হয় আপনার ডিভাইসের বোধহয় সাউন্ডটা কম, একটু বাড়ায় দেখেন তো শুনতে পাচ্ছেন কিনা। তো যেটা বলতেছিলাম যে প্লেজারিজমের বিষয়টা হচ্ছে যে আরেকজনের কাজ নিজের বলে জমা দেওয়া, সাবমিট করা, অ্যাসাইনমেন্ট করা, রিসার্চ পেপারে আর্টিকেলের মধ্যে আরেকজনের ইনফরমেশন ইউজ করা উইদাউট রেফারেন্স। এই জিনিসগুলো হচ্ছে প্লেজারিজমের ভিতরে পড়ে। অর্থাৎ যখন একজন রাইটার আরেকজন রাইটারের কোনো কাজ তার নিজের লেখায় ইউজ করে কিন্তু কোনো রেফারেন্স দেয় না বা ক্রেডিট দেয় না, সেই জিনিসটাকে আমরা প্লেজারিজম বলি। তো আমাদের একাডেমিক ওয়ার্ল্ডে, হ্যাঁ, এই যে আমরা পড়াশোনা করতেছি এখন অনার্স লেভেলে, আপনারা ভবিষ্যতে হয়তো আহ, বিদেশে বা অন্যান্য কান্ট্রিগুলোতে মাস্টার্স পিএইচডি এসব করতে যাবেন, এগুলাকে আমরা একাডেমিক্স বলি। তো একাডেমিক্স এর মধ্যে প্লেজারিজমটা একটা ক্রাইম, একটা অপরাধ হিসাবে কনসিডার করা হয়। এই ক্রাইমের কি ধরনের শাস্তি হয়? ক্রাইমের শাস্তি হয় হচ্ছে, আপনি ধরেন আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিলাম এবং এখানে আপনি হিউজ পরিমাণ জিনিস ইন্টারনেট থেকে কপি করলেন বা আরেকজনকে দিয়ে করাইলেন, অ্যাসাইনমেন্টটা সাবমিট করলেন। শুধু যে ওই অ্যাসাইনমেন্টে জিরো পাবেন তা না, ওই টোটাল কোর্সে ডাইরেক্ট জিরো পাবেন। হ্যাঁ, যদি ওই কোর্সে মিড টার্ম বা ফাইনাল বা এগুলো দিয়েও থাকেন, সরাসরি তারা আপনাকে জিরো দিয়ে দিবে। আচ্ছা, তারপরে আরো সাবসিকুয়েন্ট যদি একই অফেন্স করেন, এর পরবর্তীতে আপনাকে দিবে হচ্ছে একাডেমিক প্রবেশন। তার মানে হচ্ছে আপনি কয়েক সেমিস্টার ক্লাস করতে পারবেন না। ঠিক আছে, আর এরপরেও যদি আরো সাবসিকুয়েন্ট একই অফেন্স করেন, মানে প্লেজারিজমটা এত সিরিয়াস যে তারা ক্ষেত্র বিশেষে আপনাকে যেই প্রোগ্রামটায় আপনি অ্যাডমিশন নিয়ে গেছিলেন সেই প্রোগ্রামটা থেকেই ডিসমিস করে দিবে। হ্যাঁ, অর্থাৎ মাস্টার্স করলে মাস্টার্স, পিএইচডি করলে পিএইচডি, সেটা থেকে আপনাকে বের করে দিবে। সো প্লেজারিজম ইজ এ সিরিয়াস ইস্যু। ঠিক আছে, এটা এটা নিয়ে আপনাদের অন্য কোনো কোর্সে আলোচনা করুক বা নাই করুক, এটা আমাদের ইথিক্সের একটা ইম্পর্টেন্ট পার্ট, স্পেশালি প্রফেশনাল ইথিক্সে এবং একাডেমিক এথিক্সে। এবং এটার অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা আসবে হচ্ছে যখন আপনারা ফোর্থ ইয়ারে আপনাদের নিজেদের থিসিস বা প্রজেক্টটা জমা দিবেন। তো স্যাররা কি দেখছেন যে আপনাদের সিনিয়র স্টুডেন্টরা এরকম কালো কালারের একটা বই জমা দেয় যখন ফাইনাল ইয়ারে থাকে? কেউ কি দেখছেন? একটা ব্ল্যাক কালারের একটা বই বাইন্ডিং করে স্যারদের কাছে জমা দেয় ঠিক গ্রাজুয়েশনের আগে দিয়ে। এটা কি কখনো কেউ দেখছেন নাকি? হ্যালো? না স্যার। আচ্ছা, তো এটা আমাদের প্রত্যেককেই করতে হবে। হ্যাঁ, আমরা এখানে যারা আছি সবাইকেই, আমরা যখন ফোর্থ ইয়ারে উঠবো তখন আমাদের পাশ করার আগে আমাদেরকে একটা প্রজেক্ট বা থিসিসের উপরে 6 মাস, মানে 2 সেমিস্টার আপনাদের কাজ করতে হবে। এবং ওই কাজ করার পর একটা আমাদের থিসিসের একটা সাবমিট করতে হবে যে আমি যে এই সাবজেক্টের উপর প্রজেক্ট করলাম, এই জিনিসটার উপর যে আমি কাজ করলাম, এই জিনিসটার উপর আপনাদের একটা ব্ল্যাক কালারের এরকম বইয়ের মতো থাকে বাইন্ডিং, এটা জমা দিতে হবে। তো এটা যখন স্যারদেরকে জমা দিবেন তখন স্যাররা দেখবেন প্রায়ই আপনাদের লেখাটা ফেরত পাঠাচ্ছে যে এই 35% প্লেজারিজম, 40% প্লেজারিজম, এটা এটা হবে না, এটা তুমি আবার ঠিক করে নিয়ে আসো, ঠিক করে নিয়ে আসো। তো আপনার যদি আইডিয়া না থাকে যে এটা কি জিনিস, আপনি জীবনেও বুঝবেন না যে স্যার এটা কি ঠিক করতে বলতে, স্যার ঠিক না হইলে কিন্তু আপনি এটা জমাও দিতে পারবেন না। বরাবর জমা দিবেন, স্যার বরাবরই ফেরত পাঠাবে, স্যার বা ম্যাডামরা। তাহলে এই প্লেজারিজমটা আমাদের বুঝতে হবে যে এটা আসলে কি কি কারণে হয়
কি কাজ করলে প্লেজারিজম কাউন্ট হয় সে সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা দরকার, ক্লিয়ার একটা আইডিয়া থাকা দরকার। তো লেখার ভিতরে প্লেজারিজম আছে কিনা সেটা চেক করার জন্য আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করি বা ওয়েবসাইট ইউজ করি। একটা খুব কমন সফটওয়্যার হচ্ছে টার্নিটিন। তো Turnitin.com আমাদেরকে বেসিক্যালি প্লেজারিজম স্পেকট্রামটা, তার মানে কি কাজ করলে প্লেজারিজম হচ্ছে, এই জিনিসগুলা তারা আমাদেরকে তাদের ওয়েবসাইটে একটা গাইডেন্সের মতো আমাদেরকে দিচ্ছে যে এই কাজগুলো তুমি যদি করো তাহলে কিন্তু প্লেজারিজম কাউন্ট হবে। আমরা প্রথমেই দেখি যে প্রথম যে কাজটা, তো এখানে দেওয়া আছে হচ্ছে একটা সোর্স টেক্সট। তার মানে ধরেন আপনাকে কোন একটা অ্যাসাইনমেন্ট দিল, অ্যাসাইনমেন্টটা তো আপনি কোথাও থেকে পড়ে শিখে তারপরে না অ্যাসাইনমেন্টটা জমা দিবেন, আপনার তো আগের থেকে প্রায়র নলেজ নেই। তো তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ইন্টারনেট থেকে ধরেন উইকিপিডিয়া বা যে কোনো একটা জায়গা থেকে কিছু তো শিখবো, পড়াশোনা তো করবো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সোর্স টেক্সট যেটা ইন্টারনেটে অ্যাভেলেবল। আর এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যেটা আমরা জমা দিচ্ছি সেটা। তো প্রথম যেই জিনিসটা তারা বলছে সেটা হচ্ছে ক্লোন, যে সাবমিটিং অ্যানাদার্স ওয়ার্ক ওয়ার্ড ফর ওয়ার্ড অ্যাজ ওয়ান্স ওন। অর্থাৎ এখানে একটু যদি দেখেন, এখানে টাইটেলটা শুদ্ধ থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস এখানে হুবহু কপি করা। এখানে যে রেড কালারের দাগটা দেখতে পাচ্ছেন, টার্নিটিনে কোন একটা অ্যাসাইনমেন্ট যদি আপনি দেন, প্লেজারিজম ওরা এইভাবে সিলেক্ট করে স্যার দেয় যে একটু রেকর্ড কোড দিলে ভালো হতো না স্যার? রেকর্ড করা আছে স্যার, রেকর্ড ও চলতেছে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে স্যার। তো এটা হচ্ছে হুবহু কপি, কথা বুঝতে পারছেন? হুবহু কপি, একেবারে একটা লাইন পর্যন্ত তার নিজের লেখা না, জাস্ট সিম্পলি এখান থেকে ধরে কপি পেস্ট করে দিছে। প্লেজারিজম ধরবে এবং দেখেন পুরাটাই রেড কালারে ওরা মার্ক করে দিচ্ছে। নাম্বার 2 তারা বলতেছে কন্ট্রোল সি, অর্থাৎ কন্টেইনস সিগনিফিক্যান্ট পোর্শনস অফ টেক্সট ফ্রম এ সিঙ্গেল সোর্স উইদাউট অল্টারেশনস। তার মানে এখানে যেটা করছে সেটা হচ্ছে এখানে টাইটেলটা চেঞ্জ করছে সে, কিন্তু এই যে দুই একটা ওয়ার্ড, এই যে ফ্রম দ্য টাইম অফ পজেশন, এন্ড এবং ওয়াইল, এই দুইটা একটা ওয়ার্ড ছাড়া বাদ বাকি পুরাটাই কপি, ওই একই জিনিস। ঠিক আছে, কোনো অল্টারেশন কোনো চেঞ্জ ছাড়াই বাদ বাকি পুরা জিনিসটাই কপি করা। কয়েকটা খালি ওয়ার্ড হয়তো সে নিজে লিখে লিখছে, এটাও প্লেজারিজম ধরবে। নাম্বার 3 তারা বলতেছে ফাইন রিপ্লেস, মানে হচ্ছে যে চেঞ্জিং keywords and phrases but retaining the essential content of the source। তো এখানে স্টুডেন্ট যেটা করতেছে, এখানে সে টাইটেলটা চেঞ্জ করছে কিন্তু কিছু ওয়ার্ডের সিনোনিম সে ব্যবহার করছে। যেমন এখানে যেন এখানে ছিল নন ইন্ডিজিনিয়াস, সে সে এখানে লিখছে নন নেটিভ। এখানে ধরেন মিড 19th সেঞ্চুরি, 19টা সে কথায় লেখা ছিল, সে 19টা সে ইয়াতে লিখছে, সংখ্যায় লিখছে। হ্যাঁ, এখানে হয়তো রিলিজিয়াস লেখা ছিল, এখানে স্যাক্রেড লিখছে। এইভাবে সে খালি কয়েকটা সিনোনিম চেঞ্জ করে, কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করে অ্যাসাইনমেন্টে জমা দিয়ে দিচ্ছে। আসলে মোরলেস একই জিনিস। ঠিক আছে, এটাও প্লেজারিজম ধরতেছে। আপনি দেখেন পুরা জিনিসটাই লাল। 4 নাম্বার আসতেছে হচ্ছে রিমিক্স। রিমিক্স এর মধ্যে ওরা যেটা বলতেছে যে প্যারাফ্রেজেস ফ্রম মাল্টিপল সোর্সেস মেড টু ফিট টুগেদার, যেটা আপনারা প্রচুর পরিমাণে করেন। তো কোন একটা অ্যাসাইনমেন্ট দিলে আপনারা যেটা করবেন, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা চ্যাট জিপিটি, তারপরে ডিপসিক, তারপরে আরো যে কটা এআই ফ্রি আছে, হ্যাঁ, জেমিনাই, কোপাইলট, সব কটার মধ্যে মারবেন। মারার পর ওখান থেকে এক প্যারাগ্রাফ, এখান থেকে এক প্যারাগ্রাফ, এখান থেকে এক প্যারাগ্রাফ কপি করে করে জমা দিবেন। প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে প্লেজারিজম ধরে ফেলবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন রেড কালার, এটা একটা সোর্স থেকে নিয়ে আসছে। এই হলুদ কালার, এটা আরেকটা সোর্স থেকে নিয়ে আসছে। এই বেগুনি কালার, এটা আরেকটা সোর্স থেকে নিয়ে আসছে। সো এই ধরনের প্লেজারিজম চেকিং সফটওয়্যার গুলো বা এগুলার মধ্যে দিলে কিন্তু আপনার ইজিলি ধরা খেয়ে যাবে। তারপরে যেটা বলতেছে সেটা হচ্ছে রিসাইকেল, যে borrows generously from the writer's previous work without citation। তো এখানে যেটা করতেছে সেটা হচ্ছে যে এই লেখাটা থেকে সে অনেক কিছু শিখছে। হ্যাঁ, সে অনেক কিছু এখান থেকে শিখছে এবং ওইখানকার ইনফরমেশন গুলো এখানে অনেক বেশি পরিমাণে ব্যবহার করছে, কিন্তু কোনো রেফারেন্স নাই। অর্থাৎ সে এই লেখাটাকে মানে এখান থেকে যে সে অনেক ধরনের ইনফরমেশন পাচ্ছে, এটাকে সে রেফারই করলো না, কোনো সাইটেশনই করলো না। এখানে যে কিওয়ার্ডটা আছে সেটার নাম হচ্ছে সাইটেশন, এটা একটা নতুন শব্দ। এই সাইটেশন মানে হচ্ছে যে অরিজিনাল অথারের কাজকে রেফারেন্স করা।
যে যার থেকে আমি শিখতেছি, যার থেকে একটা ইনফরমেশন নিচ্ছি, সেই ইনফরমেশনটাকে রেফার করা। এটার ভালো নাম হচ্ছে সাইটেশন। এটা একটা নতুন ওয়ার্ড, মনে রাখবেন এবং ব্যবহার করবেন। তারপরে আসে হচ্ছে হাইব্রিড। হাইব্রিডটা কি? কম্বাইন্স পারফেক্টলি সাইটেড সোর্সেস উইথ কপিড প্যাসেজেস উইদাউট সাইটেশন। এখানে ও যেটা করতেছে যে স্টুডেন্ট যেটা বেসিক্যালি করতেছে যে একটা অংশ সে নিজে লিখছে, একটা অংশ নিজে লিখে সে এটাকে সাইটেশন করছে ওয়ান, এবং এখানে সুন্দর মতো সবই সাইটেশনের রেফারেন্স টেফারেন্স দেওয়া। কিন্তু এইটা দিয়ে সে বুঝাচ্ছে যে স্যার আমি সাইটেশন করতে পারি, কিন্তু উপরে নিচে পুরাটাই কপি। দেখেন এইখানে যে সিন্স ইজ ফার্স্ট ডিসকভারি, এখানে টাইটেলের নাম থেকে শুরু করে উপরে নিচে পুরাটাই কপি। অর্থাৎ একটা লেখার ভিতরে কিছু অংশ সাইটেশন, কিছু অংশ কপি, কিছু অংশ সাইটেশন, কিছু অংশ কপি। এই ধরনের জিনিসগুলাকে তারা নাম দিচ্ছে হাইব্রিড। এটা অবশ্যই প্লেজারিজম কাউন্ট হবে। তো তারপরের নামটা তারা দিচ্ছে যেটা, সেটা হচ্ছে ম্যাশ আপ মিক্সেস কপিড ম্যাটেরিয়ালস ফ্রম মাল্টিপল সোর্সেস। আগেও বলছিলাম যে বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট সোর্স, এক একটা ওয়েবসাইট, এক একটা পেজ, এক একটা প্যারাগ্রাফ থেকে এক একটা অংশ সে কপি করে নিয়ে আসছে, একই কথা। দেন আসতেছে হচ্ছে ওরা নাম দিচ্ছে 404 ইরো, অর্থাৎ ইনক্লুড সাইটেশনস টু নন এক্সিস্টেন্ট অর ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট সোর্সেস। তো এখানে যেটা করতেছে সে 1 2 3 অনেকগুলা সাইটেশন সুন্দর মতো দিছে, কোনো সমস্যা নাই। কিন্তু এইখানে যে সাইটেশনের যে অ্যাকচুয়াল লিঙ্ক গুলা, এগুলা সে কোনোটাই দেয় নাই। এখানে দেখেন প্রিন্ট লেখা, তার মানে কি? এই জিনিসটা কি আদৌ আছে কিনা সেটা আমি জানবো কিভাবে? হ্যাঁ, এই যে এই পেপারটা কি আদৌ আছে কিনা, এই লোকের আদৌ অস্তিত্ব আছে কিনা? আসলে এগুলো হচ্ছে সব ফেক সাইটেশন। হ্যাঁ, ধরেন আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম, বললাম 15টা মিনিমাম সাইটেশন থাকতে হবে, 15টা রেফারেন্স থাকতে হবে। তো ও করলো কি, যে এরকম চ্যাট জিপিটি বা বিভিন্ন জিনিস ইউজ করে বানাইছে, এরকম 15 জন লোকের নাম বানায় বানায় সেটাকে সাইটেশন হিসেবে ইউজ করতেছে। আর কোনো লিঙ্ক দিচ্ছে না, সে বলতেছে প্রিন্ট, না মানে প্রিন্ট কপি থেকে নিয়ে আসছে, যাতে আমি ভেরিফাই করতে না পারি। এটাও দেখেন প্লেজারিজম হিসাবে ধরে ফেলছে সফটওয়্যারটা। তারপরে নাম দিচ্ছে হচ্ছে অ্যাগ্রিগেটর, অর্থাৎ includes proper citation to sources but the paper contains almost no original work. তো এই আবার কি? এর কথাটা হচ্ছে যে সে সাইটেশনও করছে এবং সাইটেশন লিংকও দেওয়া আছে। চাইলে এই লিংক থেকে পড়া যাবে, কোনো সমস্যা নাই। সব ঠিকঠাক। কিন্তু এই পুরা লেখাটার মধ্যে এই ইয়োসেমিটে হ্যাজ এ এই ৩ টা ওয়ার্ড ছাড়া তার নিজের কোনো লেখা নাই। যত লাইন লিখছে সব লাইন সাইটেশন। যত লাইন লিখছে সব লাইন সাইটেশন। তাইলে এর মানে কি? আপনি কি অ্যাসাইনমেন্ট করলেন? আপনাকে না অ্যাসাইনমেন্ট দিছি আরেকজনের থেকে শিখে ২ টা জিনিস নিজে ইউজ করবেন লেখায়। ভালো। আপনি পুরাটাই যদি আরেকজনেরটার হেল্প থাকে, তাইলে এই অ্যাসাইনমেন্ট করে লাভটা কি? তো তাহলে এটাও প্লেজারিজম হিসেবে ধরা হচ্ছে। আর এরপরে ফাইনাল যেই এটা আছে সেটার নাম হচ্ছে রিটুইট। রিটুইট মানে হচ্ছে যে এখানে প্রপার সাইটেশন করা বাট রিলাইজ টু ক্লোজলি অন দ্য টেক্সট অরিজিনাল ওয়ার্ডিং অ্যান্ড অর স্ট্রাকচার, যেটা আমাদেরও অনেক সময় হয়। যে দেখা যাচ্ছে যে একটা সোর্স থেকে যখন লেখা নিতে থাকি, তখন প্রায় সময়ই ওর লেখার স্টাইল আর আমার লেখার স্টাইল হুবহু সেম হয়ে যায়। ও যেখানে 19th সেঞ্চুরির কথা বলতেছে ফার্স্ট লাইনে, আমারও ঠিক ফার্স্ট লাইনেই 19th সেঞ্চুরির কথা লেখা। সেকেন্ড ইয়েতে আমেরিকান কনসেন্সের কথা, আমারও সেকেন্ড লাইনেই আমেরিকান কনসেন্সের লেখা। এবং ২ টা লেখা যখন পাশাপাশি দেখবেন, মনে হবে যেন একই রাইটারেরই ২ ভার্সন। অর্থাৎ এখানে সাইটেশন দেওয়া, হ্যাঁ, সাইটেশন দেওয়া আছে, নিজেরও কিছু, কিছু লেখা আছে, কিন্তু মানে এটা খুব বেশি পরিমাণ রিলাই করতেছে অরিজিনাল রাইটিংটার। তো এই কাজগুলা করলে টার্নিটিন এবং অন্যান্য পপুলার যেসব গ্রামারলি, যেসব সফটওয়্যার আমরা ইউজ করি, ওয়েবসাইট ইউজ করি সাইটেশন চেক করার জন্য বা প্লেজারিজম চেক করার জন্য, সেগুলাতে অহরহই আপনার প্লেজারিজম কাউন্ট অনেক বেশি হবে। 50% 60% প্লেজারিজম কাউন্ট চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে আসলে প্লেজারিজমের টাইপস গুলা কি কি, কি কি কাজ করলে আসলে প্লেজারিজম হয়। কপি পেস্ট করলে হয়, আরেকজনের লেখা ইনফরমেশন ইউজ করলেন, রেফারেন্স দিলেন না, এগুলোর ক্ষেত্রে প্লেজারিজম ধরা হয়। তাইলে এই প্লেজারিজমটার থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে সাইটেশন। অর্থাৎ প্রপারলি আপনি যার থেকে ইনফরমেশন নিচ্ছেন, যতটুকু নিচ্ছেন সেটা প্রপারলি রেফারেন্স করা। তো সাইটেশনের অনেক ধরনের ফরম্যাট বা
স্টাইল আছে। সো আমরা যেই সাইটেশন স্টাইলটা এখন দেখব সেটা হচ্ছে এপিএ বা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের দেওয়া যে স্টাইলটা, এটা খুবই পপুলার, সারা ওয়ার্ল্ডে ইউজ হয়। আবার আপনারা যখন ফাইনাল ইয়ার, যেহেতু আমরা সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমরা যখন ফাইনাল ইয়ারে আমাদের থিসিস বা প্রজেক্ট লিখবো, তখন আমরা আরেকটা ডিফারেন্ট সাইটেশন স্টাইল দেখবো, সেটা হচ্ছে আইট্রিপলি সাইটেশন স্টাইল। তো যে কোনো একটা শিখেন, আরেকটা আরেকটা শিখতে আপনার সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে। একটা স্টাইল যদি বুঝতে পারেন যে কিভাবে রেফারেন্স স্টাইলটা লেখে বা কিভাবে ইনটেক্স সাইটেশন করে, তাহলে আপনারা খুব সহজে আরেকটা ধরতে পারবেন। আচ্ছা, তো বেসিক্যালি এপিএ সাইটেশন বা এপিএ সেভেন্থ এডিশন যেটা আমরা পড়বো এখন, এই সাইটেশনে আপনাকে দুইটা জায়গায় রেফারেন্স করতে হবে অরিজিনাল অথারকে। একটা হচ্ছে লেখার ভিতরে ভিতরে, যেটাকে আমরা বলতেছি ইনটেক্স সাইটেশন। আর আরেকটা হচ্ছে আপনার লেখাটা শেষ হওয়ার পর, অ্যাসাইনমেন্টটা শেষ হওয়ার পর রেফারেন্স লিস্টে ওই যাদের ভিতরে ভিতরে সাইট করছেন তাদের ফুল সাইটেশনটা দেখাতে হবে। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে ইনটেক্সট সাইটেশনটা কিভাবে করে। তো ইনটেক্সট সাইটেশনের জন্য আমি এখানে আপনাদেরকে দুইটা গাইডলাইন লিংক দিয়ে রাখছি। তো এই লিংক থেকে আমরা মূলত পড়বো যে ইনটেক্সট সাইটেশন মানে কি, কিভাবে করে না করে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হলো যে যে আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। তো মনে করেন যে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, অ্যাসাইনমেন্টের টপিকটা ছিল এরকম যে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট অন, সরি, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স, যে টিনেজারদের উপরে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কিরকম। তো এটা নিয়ে আপনি বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন চ্যাট জিপিটি, বিভিন্ন জায়গায় সার্চ দিয়েছেন, অনেক ইনফরমেশন আসতেছে। তো আপনি কোন একটা ওয়েবসাইটটার নাম হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এরকম একটা ওয়েবসাইটে গেলেন এবং এই ওয়েবসাইটে দেখলেন যে তাদের 2022 সালে একটা রিসার্চে দেখা যাচ্ছে এরকম একটা ইনফরমেশন, হয়তো টেবিল ফরম্যাটে আছে বা রিটেন ফরম্যাটে আছে, যেখান থেকেই হোক না কেন, এরকম একটা ইনফরমেশন আপনি পাইলেন যে 13 to 20 year old Bangladeshi people spend around 6 hours on social media। ঠিক আছে, এরকম একটা জিনিস আপনারা দেখলেন, হ্যাঁ, যে 13 থেকে 20 বছর বয়সী বাংলাদেশি মানুষ প্রতিদিন এখানে স্পেন্ড 6 আওয়ার্স ডেইলি অন সোশ্যাল মিডিয়া। প্রতিদিন 6 ঘন্টার উপরে তারা সোশ্যাল মিডিয়ায় কাটায়। তো এখন আপনার অ্যাসাইনমেন্ট আপনি করতেছেন, হ্যাঁ, আপনার আপনার অ্যাসাইনমেন্ট আপনি করতেছেন, এখানে আপনার অ্যাসাইনমেন্টে বিভিন্ন, হ্যাঁ, লেখা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু লেখালেখি আছে। তো লেখালেখি লিখতে লিখতে আপনার মনে হলো যে আচ্ছা, এই ইনফরমেশনটা যদি আমার অ্যাসাইনমেন্টে দেই, তাহলে আমার অ্যাসাইনমেন্টটা আরেকটু সুন্দর হয়, আমি একটু স্কোর বেশি পাবো। যেহেতু আমি খালি কথায় কথায় বললাম না, আমি একটা রিয়েল ইনফরমেশন এখানে প্রোভাইড করলাম আমার লেখাতে, একটা রিসার্চ ডেটা শেয়ার করলাম, সেহেতু আমি নাম্বারটা একটু বেশি পাইতে পারি। তো তখন আপনি ধরেন কথার কথা এরকম একটা জিনিস লিখে ফেললেন। আপনার অনেক কিছু লেখা ছিল ইত্যাদি ইত্যাদির সাথে এই কথাটাও লিখলেন যে রিসেন্ট রিসার্চ shows that young adults spend 6 hours on an average daily on social media websites। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মনে করেন যে এটা তো ছিল অ্যাকচুয়ালি আমাদের আহ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইটে এই ইনফরমেশনটা আপনি পাইছেন, এটা আপনার অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, দিস ইজ মাই অ্যাসাইনমেন্ট। এবং এখানে আমি এই যে প্রতিদিন 6 ঘন্টা যে কাটায় এই ইনফরমেশনটা আমি ইউজ করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমাকে একটা জিনিস স্যাররা বলেন, স্যার এই যে
বাংলাদেশি ইয়াং ইয়াং অ্যাডাল্ট, হ্যাঁ, মানে হচ্ছে যারা বয়স কম, তারা যে 6 ঘন্টা কাটায়, এটা কি আপনি নিজে রিসার্চ করে বের করছেন? এটা কি আপনার কোনো ইনফরমেশন যেটা আপনি রিসার্চ করে আনছেন? কেউ একজন বলেন তো। হুম। হ্যালো। এই আকিব হোসেন আছেন? তারপর খুশবু আক্তার ডলি আছেন? জি স্যার। হ্যাঁ। তাহলে ম্যাডাম বলেন তো, যে এই যে আমি যে জিনিসটা ইউজ করলাম আমার অ্যাসাইনমেন্টে, এই যে 6 ঘন্টা যে তারা কাটায়, আপনি কি স্কুলে কলেজে বিভিন্ন জায়গায় নিচে নিচে গিয়ে গিয়ে বলছেন এই তোমরা কত ঘন্টা ফেসবুক চালাও বলো তো? এটা কি আপনি নিজে কষ্ট করে আনছেন? হুম। না স্যার। না, আনিনি। এটা কার থেকে আনছি? একটা ওয়েবসাইট, তারা কষ্ট করছে, তাদের কষ্টের রিসার্চের অ্যান্সারটা আমি আমার অ্যাসাইনমেন্টে ইউজ করতেছি, তাই না? হুম। হয়ে গেল ম্যাডাম। জি স্যার। হ্যাঁ। তো তাহলে এই যে আমি আরেকজনের অথার আরেকটা ডিফারেন্ট একটা ওয়েবসাইটের ইনফরমেশন আমার নিজের কাজে ইউজ করলাম, তখনই আমাকে কি করতে হবে? এই ওয়েবসাইটটাকে, এই অরিজিনাল অথারকে আমাকে সাইট করতে হবে, মানে তাকে রেফার করতে হবে যে আমি ওর থেকে এইটুকু অংশ ইনফরমেশনটা জানতে পারছি। এইটাই হচ্ছে আমাদের ইনটেক্সট সাইটেশন। তার মানে আমার নিজের লেখার ভিতরে ভিতরে আমি যতবার আরেকজনের হেল্প নিব, একটা ডেফিনেশন পাইলাম কোথাও থেকে, আমার আন্ডারস্ট্যান্ডিং এ লিখলাম, কিন্তু ডেফিনেশনটা তো ওর ওয়েবসাইট থেকে পাইছি বা ওর লেখা থেকে পাইছি, তাই ওকে অবশ্যই সাইটেশন করতে হবে। আচ্ছা, তো এবার আমরা একটু দেখি যে ইনটেক্সট সাইটেশনটা করে কিভাবে অ্যাকচুয়ালি। ইনটেক্সট সাইটেশনের দুইটা স্টাইল আছে, একটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল, একটা হচ্ছে প্যারেনথেটিক্যাল স্টাইল। তো ন্যারেটিভ স্টাইল এবং প্যারেনথেটিক্যাল স্টাইল আমি একটু উদাহরণ দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে এই জিনিসটার মধ্যে আমার কিন্তু কোনো রেফারেন্স নাই, আমি এই জিনিসটাই আরেকবার একটু লিখি অন্যভাবে, অন্য একটা স্টাইল লিখি। তা আমি এইভাবে লিখতে পারি চাইলে, রিসেন্ট রিসার্চ ফ্রম বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2022 shows that, এরপরে যা আছে তাই, ওই ইয়াং অ্যাডাল্টস spend 6 hours on an 6 hours on an average daily on social media websites. তাহলে এখন দেখেন তো, এই দুইটা লাইনের মধ্যে ডিফারেন্সটা কোথায় গেল? এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় আসছে বলেন তো কেউ একজন। হুম। আদি হাসান আছেন স্যার? জি স্যার। হ্যাঁ, বলেন তো তাহলে এই এই দুইটা লাইনের মধ্যে কি ডিফারেন্সটা হইলো? ডিফারেন্স হলো স্যার, উপরটা একটু শর্ট করে লেখা আর নিচেরটা হলো একটু না না, মানে গুছানো লেখা। এইটাই পড়াইতেছি এতক্ষণ যাবত। হ্যাঁ, উপরেরটা নিচেরটা এক্স্যাক্টলি সেম। এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি কে বলতে পারবেন? এখানে সোর্স দেওয়া আছে যে হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো। ভেরি গুড। এর আগের লাইনটায় আমি দেখেন এই 6 আওয়ার্সটা যে ইউজ করছি উইদাউট রেফারেন্স, আমি ডাইরেক্ট ইউজ করে ফেলছি, অথচ বলিও নাই যে এই ইনফরমেশনটা আমি পাইলাম কোত্থেকে। কিন্তু নিচেরটার মধ্যে দেখেন সোর্সটা মেনশন করে দেওয়া আছে এবং কত সালে সোর্সটা পাবলিশ হয়েছে সেটাও মেনশন করে দেওয়া আছে। দিস ইজ ইনটেক্সট সাইটেশন। এভাবেই ইনটেক্সট সাইটেশন করা লাগে, ঠিক আছে? তো এখন আমরা যে স্টাইলটা দেখলাম, এই স্টাইলটা হচ্ছে
ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ আপনার লেখাটার এরকম হবে যে কথার কথা, যেমন আহ, আকিব হোসেন, ঠিক না? তাহলে আকিব হোসেনের কোন একটা লেখা থেকে আমি যদি পাই, তখন এই আকিব হোসেনের লাস্ট নেমটা আমি ইউজ করবো, অর্থাৎ হোসেন, তারপরে বলবো কথার কথা 2025। তো হোসেন 2025 আমাদেরকে জানাচ্ছে, হোসেন ইনফর্মস আস দ্যাট এই ব্যাপার স্যাপার হইল। ঠিক আছে, এটা একটা স্টাইল। আবার আরেকটা স্টাইল আছে, দুইটা যে কোনো একটা স্টাইল আপনি মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আরেকটা স্টাইল আমরা একটু দেখি। আরেকটা স্টাইল হচ্ছে এইরকম। কমা, বাস। এবার এইটা এইটা একটু দেখি, এখানে কিভাবে লিখলাম, রিসেন্ট রিসার্চ শোজ দ্যাট ইয়াং অ্যাডাল্ট স্পেন্ড 6 hours on an average daily on social media websites। তারপরে একটা প্যারেনথেসিস, একটা ফার্স্ট ব্র্যাকেট। প্যারেনথেসিস কি জিনিস স্যাররা জানেন তো? প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেট। এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2022। অর্থাৎ কোত্থেকে আপনি ইনফরমেশনটা পাচ্ছেন, এই দুইটা স্টাইলেই জিনিসটা ক্লিয়ারলি মেনশন করা আছে। তাহলে আপনার এটা প্লেজারিজমের মধ্যে ধরবে না। কিন্তু আপনি যদি যা সিম্পলি এই 6 ঘন্টা কাটাইছি, এই 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 রিসার্চের স্টাডিটা যদি লিখে দেন এবং কোনো রেফারেন্স না দেন, তখন মনে হবে কি যে এই রিসার্চটা আপনি নিজে করছেন। আপনি হাজার খানেক লোককে জিজ্ঞেস করছেন, ভাই আপনারা কত ঘন্টা করে ফেসবুক চালান, ইউটিউব চালান, আপনাদের বয়স কত, এই সেই, এগুলো মনে হয় আপনি নিজে করছেন। না, এগুলো আমি করিনি, এটা আরেকজন করছে, তার ইনফরমেশন আমি আমার নিজের অ্যাসাইনমেন্টে ব্যবহার করতেছি। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই অরিজিনাল অথারকে সাইট করে দিতে হবে। বুঝতে পারছেন স্যাররা? তাহলে আমরা দুইটা স্টাইল দেখতেছি, একটা হচ্ছে লেখাটা শেষের পরে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি সাইটেশনটা করতে পারেন, অথবা লেখার ভিতরে ভিতরে প্যারাগ্রাফের পার্ট হিসাবে, হ্যাঁ, প্যারাগ্রাফের বডির পার্ট হিসাবে আপনি সাইটেশনটা করে দিতে পারেন। আচ্ছা, তো আরেকটু আছে, আমরা একটু দেখি যে প্রপারলি কিভাবে আমরা ইনটেক্সট সাইটেশন করতে পারি। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান অথার। যদি অথার একজনই থাকে, তাহলে ওই একজনেরই লাস্ট নেম লিখবেন, ব্র্যাকেট দিবেন, এই লেখাটা কবে পাবলিশ হয়েছে সেই ইয়ারটা দিবেন, এবং তারপরে বাদ বাকি সেন্টেন্সটুকু যেটা আছে সেটা ইউজ করবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ডেক 2015 কন্টেন্টেড দ্যাট, এরকম ইত্যাদি ইত্যাদি। মানে এখানে এগুলো এগুলো হচ্ছে জাস্ট মনে করেন আরেকজনের লেখা, যাই ইউজ করছেন এখন আরেকজনের লেখা ইউজ করছে। বা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্ডেক 2015 আর গুড দ্যাট চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন। এই চিলড্রেন যে ডেভেলপ ইমাজিনেশন, এটা আমার নিজের লেখা না, এটা ওর পেপার থেকে পাইছি, এই জন্য ওকে আমি সাইটেশন করে দিলাম। এটা হচ্ছে ওয়ান অথার, একজনই যদি অথার থাকে। আচ্ছা, টু অথার্স এর ক্ষেত্রে দেখি সেন্ডেক অ্যান্ড ওয়াইস, তাহলে এখানে আবার দুইজন অথার আসছে, সেন্ডেক অ্যান্ড ওয়াইস 2015। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটু ডিফারেন্স আছে হচ্ছে আমাদের প্যারেনথেটিক্যাল স্টাইলে। এখানে সেন্ডেক অ্যান্ড ওয়াইসটার মাঝখানে এম্পারসেন্ট চিহ্ন ইউজ করা। কি চিহ্ন ইউজ করা? এম্পারসেন্ট চিহ্নটা ব্যবহার করা, অর্থাৎ এই চিহ্নটা ইউজ করা। ওখানে কিন্তু এন্ড লেখে নাই, হ্যাঁ, ওখানে কিন্তু এন্ড লেখে নাই, এখানে কিন্তু এম্পারসেন্ট চিহ্ন ইউজ করছে। আবার ন্যারেটিভ স্টাইলে হচ্ছে এন্ড চিহ্ন দিয়ে এম্পারসেন্ট সাইন ইউজ করে না, বরং এন্ড, এ এন ডি কথায় লিখছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি আপনার দুইজন অথার থাকে তাহলে মাঝখানে এন্ড লিখবেন না, ইনটেক্সট সাইটেশনের সময় এম্পারসেন্ট সাইন দিবেন। আচ্ছা, 3 নাম্বার, যদি 3 জনের বেশি অথার থাকে, যেমন আমরা একটা উদাহরণ দেখি। এই স্যাররা কি গুগল স্কলারের নাম শুনছেন? হ্যাঁ, গুগল স্কলার, এটার নাম শুনছেন কেউ? হুম, হ্যালো। না স্যার স্যার। আচ্ছা, তাহলে জানুন।
আচ্ছা, তো গুগল স্কলার এটাও একটা সার্চ ইঞ্জিন। আমরা যেরকম বিভিন্ন ওয়েবসাইট যখন গুগলে সার্চ দেই, তখন দেখবেন যে ছবি আসে, ভিডিও আসে, বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্ক চলে আসে। তো এই গুগল স্কলারে যদি আপনি কিছু লিখে সার্চ দেন, তখন দেখবেন যে বিভিন্ন রিসার্চ পেপার আসতেছে। হ্যাঁ, বিভিন্ন রিসার্চ পেপার, রিসার্চ আর্টিকেল, জার্নাল আর্টিকেল এগুলো আসবে। এখানে ছবি, ভিডিও আসবে না। এটা একটা স্পেশাল ধরনের একটা সার্চ ইঞ্জিন। তো রিসার্চ পেপার বা যেমন আমরা অনেক সময় বলে না যে আপনাদের বড় ভাই বা বোন কেউ যদি বাইরে পড়াশোনা করতে যায়, ওরা অনেক সময় বলে না যে আমরা রিসার্চ করতেছি, বা ইউনিভার্সিটির স্যাররা অনেক সময় বলে না যে আমরা রিসার্চ করতেছি। এগুলো হচ্ছে রিসার্চ পেপার। তো রিসার্চ পেপার সবসময় যে ফ্রি পড়া যায় তা না, মাঝে মধ্যে কয়েকটা পেপার ফ্রি থাকে। যেমন এই পেপারটা ফ্রি আছে, এই পেপারটা আমরা পড়তে পারতেছি। তো এই পেপারটা এটা হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে রাইটারদের নাম। হ্যাঁ, যে স্কট ম্যাকলিন, জেমা জিএম রিড, জেসন থমসন, ক্রিস বেভার, নেভিল এ স্ট্যান্টন, পল এম স্যালমন ইত্যাদি ইত্যাদি। তো এখন ধরেন এই পেপারটা থেকে কোনো একটা ইনফরমেশন ধরেন আমি কোনো একটা ইনফরমেশন আমি ওর পেপারটা থেকে আমি নিলাম। এখন ওকে যখন সাইটেশন করব, তখন কি ৬ জনের নাম লিখবো, যে ম্যাকক্লিন, রিড, থমসন, বেবার, স্ট্যান্টন, স্যালমন সবার নাম লিখবো? না। হ্যাঁ, অর্থাৎ অথার যদি ৩ জন প্লাস হয়ে যায়, তো তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে এট অল, ETAL, ETAL ডট। তো এটা একটা ল্যাটিন ওয়ার্ডের সংক্ষিপ্ত, এটার মানে হচ্ছে অ্যান্ড আদার্স। হ্যাঁ, যে তার মানে কি আসতেছে, যেমন এখানে লেখা আছে যে সেন্ডেক এট অল, তার মানে কি সেন্ডেক এবং অন্যান্য। এই জিনিসটা আপনার ৩ জনের উপরে চলে গেলে আমরা এই কাজটা করব। ঠিক আছে? তাহলে একজন হলে যেমন সেন্ডেক একাই রাইটার, সমস্যা নাই। যদি ২ জন থাকে, মাঝখানে সেন্ডেক অ্যান্ড ওয়াইস, খুবই ইজি। কিন্তু ৩ জনের উপরে যদি চলে যায়, ৩ বা ৩ প্লাস হয়ে যায়, তখন আর সবার নাম লেখার দরকার নেই, শুধু প্রথম জনের নাম লিখবেন, তারপরে এট অল দিবেন, তারপরে পাবলিশিং ইয়ারটা দিয়ে দিবেন। ঠিক আছে? বুঝতে পারছেন স্যাররা? হ্যালো? জি স্যার। আচ্ছা। তো এরপরে আসে হচ্ছে গ্রুপ অথার। গ্রুপ অথার বলতে বোঝাচ্ছে যে এটা কোনো পার্সন না, এটা হচ্ছে কি বিভিন্ন অর্গানাইজেশন। হ্যাঁ, যেমন আমরা বলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বা একটু আগে আমি আপনাদের দেখাইছি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, BBS। হ্যাঁ, বা নাসা হইতে পারে, হ্যাঁ, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, মনে হয় ওদের দেশের, আমেরিকার। তো ধরেন আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাঁ, সেখান থেকে কোনো একটা ওয়েবসাইট থেকে কিছু একটা ইনফরমেশন আমার নিজের অ্যাসাইনমেন্টে ব্যবহার করতে চাই। তো কিভাবে লিখবো? যে ধরেন এরকমই, যে চিলড্রেন মাস্ট ডেভেলপ ইমাজিনেশন। হ্যাঁ, কি প্রথমবার, একদম প্রথমবার ওর ফুল ফরম্যাটটা লিখবেন, যে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স প্রথমবার লিখবেন। এরপরে যদি সাবসিকুয়েন্ট আরো আসে, তখন শুধু WHO লিখবেন। বারবার এই আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন লেখার দরকার নেই, বারবার ফুল ফরম্যাটটা লেখার কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে আমাদের উদাহরণটাই যদি আমরা যাই, ধরেন BBS এর আবারও আসছে, ঠিক আছে, আরেকবার BBS ইউজের, BBS এ অন্য কোনো সালের একটা তথ্য আমি ব্যবহার করব। তো দ্বিতীয়বার আমার এটা লেখার দরকার নাই, দ্বিতীয়বার আমি জাস্ট সিম্পলি কি লিখবো, BBS। হুম, এর পরের বার আমি লিখবো, ধরেন কথা কথা BBS 2025 informs us that something something something। হুম, ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যাররা? একদম ফার্স্ট টাইম আপনারা ফুল ফরম্যাটটা লিখবেন। হ্যাঁ, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কিন্তু এরপরে যদি WHO আরো ১০ বার ২০ বার আসে, প্রত্যেকবার কি আমি WHO লিখবো না? ইনটেক্স সাইটেশনটা সাইজে ছোট হয়। তো তখন আমি সিম্পলি WHO জাস্ট লিখলেই হবে। অথবা আপনার ব্র্যাকেটের মধ্যে একটা যদি আমরা প্যারেনথেটিক্যাল স্টাইলটা ধরি, আমার এখানে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, লেখা শেষ হওয়ার পর আমরা জাস্ট সিম্পলি এরকম ব্র্যাকেটের ভিতরে WHO ২০২২ এরকম কিছু একটা লিখে দিলাম, ২০২৩। কিন্তু একদম প্রথম যখন আসবে, তখন কিন্তু আমাদেরকে ওই পুরাটাই লিখতে হবে, একদম ফার্স্ট টাইম, যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO, তারপরে ২০২৩। এটা প্রথমবার।
এটা হচ্ছে একদম ফার্স্ট টাইমটা। কিন্তু এর পরের বার আরো যদি 500 বারও আসে, আপনি শুধু WHO লিখবেন। এটুকু কি ক্লিয়ার স্যাররা? গ্রুপ অথার জিনিসটা কি? গ্রুপ অথার কোনো মানুষ না। গ্রুপ অথার হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ওয়েবসাইট, হ্যাঁ? ডেইলি স্টার বা এই ধরনের বিষয়, যেগুলোকে আমরা সংক্ষিপ্তে অ্যাক্রোনিম দেই। হ্যাঁ? সেই ধরনের জিনিসগুলা। বুঝতে পারছেন? হ্যালো? জি স্যার। ওকে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি ইনটেক সাইটেশন পার্টটুকু কমপ্লিট। আপনাদের এখানে আমি গাইডলাইন দিয়ে রাখছি। আপনারা যেকোনো এই গাইডলাইন দেখে দেখে ইনটেক সাইটেশন করতে পারেন। ওকে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে রেফারেন্স লিস্ট। তো আমরা যদি একটু আমাদের যে রিসার্চ পেপারটা মাত্র আগে বের করলাম, এই পেপারটা যদি একটু দেখি, একটু সাইজে যদি বড় করি, তো আমরা কিন্তু এই যে দেখেন ভিতরে ভিতরে কিন্তু এখানে ইনটেক সাইটেশন করা। যেমন একটা উদাহরণ দেখি, যেমন এই লাইনটুকু পড়ি। For example, current ANI systems include Google's DeepMind, Facebook's facial recognition technology, Apple's Siri, Amazon's Alexa, and uh, Tesla's and Uber's self-driving vehicles. আচ্ছা, ভালো কথা। কিন্তু এরপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ওরা কিন্তু কি লিখতেছে? বিভিন্ন রাইটারদের নাম এবং পাবলিশিং ইয়ার লিখতেছে। যেমন এখানে লিখছে যে কাপলান অ্যান্ড হেইনলেইন, তারপরে এখানে লিখছে যে নডি অ্যান্ড ডিমিত্রি, এদিকে লিখছে স্ট্যান্টন ইটিএল। এই যে ইটিএল, হ্যাঁ, কে বলতে পারবেন স্ট্যান্টন ইটিএল এখানে কয়জন অথার? কে বলতে পারবেন এই পেপারটায় তিন কয়জন অথার? তিন বা তিনের হ্যাঁ, অধিক। 3 বা 3 এর উপর। ভেরি গুড। সেই ক্ষেত্রে শুধু প্রথম জনের নামটা লিখে অন্যান্য লিখে দিছে। তাহলে এই জিনিসটার মানে হচ্ছে স্যার, এই যে লাইনটা সে লিখছে, এই লাইনটা আসলে সে নিজের থেকে গবেষণা করে লেখে নাই, বরং এই পেপারগুলাতে কথাগুলা লেখা ছিল, সে ওখান থেকে শিখে তারপরে লিখছে। এই জন্য প্রত্যেককে এই ছোট করে সাইটেশন করছে। ঠিক আছে, এটা কোন স্টাইল? এটা হচ্ছে প্যারেনথেটিক্যাল স্টাইল। তার মানে হচ্ছে লেখাটা লেখার পর ব্র্যাকেটের মধ্যে ভিতরে ভিতরে ইনটেক্স সাইটেশন করা। এখন এই যে পেপারটা আছে, এই পেপারটার শুধু ছোট্ট করে বলে দিলেই হবে না যে ওর থেকে নিছি, বরং তার ফুল রেফারেন্সটা আপনার অ্যাসাইনমেন্টের শেষে রেফারেন্স লিস্টের মধ্যে সুন্দর মতো দিতে হবে। এখানে আমরা যদি পেপারটার একদম শেষে চলে যাই, এই যে আমাদের রেফারেন্স লিস্ট, এবং এইখানে দেখেন টোটাল ইনফরমেশনটা দেওয়া। হ্যাঁ, কোন কোন অথার আছে, পেপারটার নাম কি, কোন জার্নালে পাবলিশ হয়েছে, কত নাম্বার ভলিউম, কত নাম্বার ইস্যু, কত নাম্বার পৃষ্ঠা, এবং দেখেন একদম লিঙ্ক সহ, যাতে আমি এই পেপারটায় ক্লিক করলে পড়াশোনাও করতে পারি। একদম লিঙ্ক সহ জিনিসটা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমাদের রেফারেন্স লিস্ট। তাহলে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এপিএ সাইটেশনে আমাদেরকে দুইটা জায়গায় সাইট করতে হয়। একটা হচ্ছে লেখার ভিতরে ভিতরে, এটা একটু আগে শিখাইলাম। এখন আমরা দেখবো হচ্ছে লেখার বাইরে কিভাবে, অর্থাৎ লেখাটা শেষ করার পর রেফারেন্স লিস্টটা কিভাবে লিখতে হয়, এটা আমরা দেখব। তো আমরা একটা ওপেন একটা ডক্স খুলে নেই, একটা এমটি ডক্স খুলে নেই। তো ধরেন যে আমাদের অ্যাসাইনমেন্টটা ছিল এরকম একটা কিছু, আমরা জাস্ট কিছু কপি করে নিয়ে আসি। মানে ধরেন ধরেন আপনার এটা একটা অ্যাসাইনমেন্ট ছিল, হ্যাঁ, এর ভিতরে ভিতরে অনেক ইনটেক্স সাইটেশন ইত্যাদি ইত্যাদি করা আছে, সমস্যা নেই। তো অ্যাসাইনমেন্টটা যেখানেই শেষ হবে, সেখান থেকে আপনারা এন্টার চাপ দিতে দিতে নেক্সট পেজে যাবেন। ওই পেজে রেফারেন্স করবেন না। ঠিক আছে, একটা নেক্সট আলাদা পেজে আসবে, এবং এই জায়গায় লিখবেন হচ্ছে রেফারেন্সেস। রেফারেন্সেস, এই লেখাটা মিডলে নিয়ে আসবেন, এবং এই লেখাটা হচ্ছে বোল্ড করবেন। ঠিক আছে, চাইলে সাইজ একটু বড় করতে পারেন। ওকে। তো এরপরে আমরা এখানে আমাদের রেফারেন্স লিস্টগুলো একটা একটা করে লেখা শুরু করব। আচ্ছা, তো এখন বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট এখানে যে জিনিসগুলো বলতেছি এটা আমাদের লেখার ভিতরে ভিতরে আসবে। 15 মিনিটস আছে। আচ্ছা, আমাদের লাগলে আমরা একটা ডিফারেন্ট ক্লাসে যাব, কারণ আমাদের তো 2:50 পর্যন্ত ক্লাস। গুগল মিটে ফ্রি 1 ঘন্টা ইউজ করতে দেয়, তার বাদ বাকি সময়টা আমাদেরকে আবার ইয়া করতে হবে। আরেকটা লিঙ্ক আমি দিব। আপাতত 10-15 মিনিট চলুক।
তো যেটা বলতেছিলাম যে যখন আমরা সাইটেশন করব তখন একেক ধরনের সোর্স সাইটেশন করার জন্য এপিএ সাইটেশন ফরম্যাটে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল আছে। যেমন জার্নাল আর্টিকেল একভাবে সাইট করতে হয়, ম্যাগাজিন নিউজপেপার আরেকভাবে সাইট করতে হয়, ওয়েবসাইট একভাবে সাইট করতে হয়, বুকস আরেকভাবে সাইট করতে হয়। তো আমরা হয়তো সবকটা দেখার সুযোগ পাবো না আজকে এক ক্লাসে। যে জার্নাল আর্টিকেলটা আমরা দেখব, আর বাকিটুকু আমি আপনাদেরকে একটা রেকর্ডেড কন্টেন্ট হিসেবে আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব, যাতে আপনারা শিখতে পারেন। এবং ওইটার মধ্যেই বলা থাকবে যে অ্যাসাইনমেন্টটা কি, অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দিবেন, কি করতে হবে, ওই ভিডিওটার ভিতরে থাকবে, আপনারা একটু দেখে নিন। আচ্ছা, তো আমরা একটু জার্নাল আর্টিকেলটা দেখি। তো এখানে গাইডলাইনটা এখানেও দেওয়া আছে, আর এই স্লাইডের মধ্যেও ফরম্যাটটা লেখা আছে যে কিভাবে করতে হবে। আচ্ছা, জার্নাল আর্টিকেল রেফার করার জন্য আমাদেরকে অথারের লাস্ট নেম, কমা, ফার্স্ট নেম ইনিশিয়াল, ডট, মিডল নেম ইনিশিয়াল, ডট, এইভাবে লিখতে হবে। আমি একটু, স্যাররা তো ফার্স্ট নেম লাস্ট নেম বুঝেন তাই না? ফার্স্ট নেম লাস্ট নেম বুঝেন না? আচ্ছা বলেন তো, এই যে ফারিহা ইয়াসমিন খান, ওনার লাস্ট নেম কি হবে? হুম, স্যার খান জুথি। হবে স্যার। হ্যাঁ, খান হবে। আর ফার্স্ট নেম হচ্ছে ফারিহা, মিডল নেম হচ্ছে ইয়াসমিন। তাহলে ওনার নামটা আমি যখন সাইটেশনে লিখবো তখন এইভাবে লিখবো, খান, কমা, ফারিহা, ডট, ইয়াসমিন, ডট। এটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটুকু বুঝতে পারছেন কিভাবে লেখে রাইটারদের নামগুলা? জি স্যার। আচ্ছা, তারপরে আরো দু একজন দেখি, যেমন ধরেন মাহিমা বিনতে মোশাররফ, কিভাবে লিখবো বলেন তো একজন? মোশাররফ, কমা, মোশাররফ, কমা, m.b। m.b। ভেরি গুড। এইভাবে আমরা রাইটারদের নাম সিরিয়াল ওয়াইজ লিখতে থাকবো। তাহলে আমরা এই যে একটা পেপার আমরা ডাউনলোড করছি, এখানে আমাদের 6 জন রাইটার আছে: স্কট ম্যাকক্লিন, জেমা জে এম রিড, জেসন থমসন, ক্রিস বেবার। তো এদের নামগুলো আমরা কিভাবে লিখবো? ম্যাকক্লিন ডট, সরি, ম্যাকক্লিন কমা এস ডট, ঠিক আছে? তারপরে দ্বিতীয় রাইটার, কমা, রিড, কমা, জি ডট জে ডট এম ডট। এইভাবে আমরা লিখতে থাকবো। জিনিসটা কি বুঝতে পারছেন স্যাররা কিভাবে করতে হয়? হুম, জি স্যার। আচ্ছা। এইটুকু লেখার পরে, অর্থাৎ রাইটারদের নামটা আমি এগুলো লেখার পরে, ধরেন আমাদের এখানে 2 জন রাইটারই ছিল, তো আমরা এখানে এন্ড লিখবো, ঠিক আছে? একটু দাঁড়ান, এই কোথায় ছিলাম, আমার গুগল এটা। তো আমাদের এখানে 2-3 জন, যেমন আমাদের এখানে 6-7 জন রাইটার ছিল, তো মাঝখানে মাঝখানে আমরা কমা দিব। হ্যাঁ, আরো একজনের নাম নেই, মনে করেন কথার কথা মির্জা মারিয়া মন, ঠিক আছে? তাহলে ওনার নাম হবে হচ্ছে, তা আমরা ধরে নিলাম 3 জন, তাহলে এন্ড মির্জা মারিয়া মন, তাহলে মন, কমা, এম ডট, এম ডট, ঠিক আছে? এভাবে আমরা 3 জন অথারের নাম লিখলাম। আচ্ছা, তারপর একটা স্পেস, স্পেস দেওয়ার পর একটা প্যারেনথিসিসের মধ্যে আমরা দিব যে এই পেপারটা কত সালে পাবলিশ হয়েছে। তাহলে আমরা যদি এই পেপারটার দিকে দেখি, এই পেপারটা কত সালে পাবলিশ হয়েছে? 2023। আপনি জাস্ট সিম্পলি কি লিখবেন? 2023, ঠিক আছে? অর্থাৎ পাবলিকেশন ইয়ার, এই পাবলিকেশন ইয়ারটা আমরা লিখে ফেলবো। তো আমি লিখলাম 2023 ডট, ঠিক আছে? আবার একটা ডট দিব। তাহলে দেখেন, অথারের নাম লিখলাম, অথারের নাম লেখার পর ডট, তারপর পাবলিশিং ইয়ার দিলাম, ডট। এভাবে দেখবেন প্রত্যেকটা সেকশনের পর একটা করে ডট এবং স্পেস দিয়ে পরেরটা শুরু হয়। আচ্ছা, এই ডটের পরে কি বলছে? টাইটেল অফ দ্য আর্টিকেল। তাইলে আমরা এখান থেকে দেখি যে টাইটেল অফ দ্য আর্টিকেল কি, এই যে এই জিনিসটা, দ্য রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ আর্টিফিশিয়াল জেনারেলিটিভ এ সিস্টেমিক রিভিউ। আমরা এই টাইটেলটুকু একটু কপি করলাম, কপি করে আমাদের এখানে লিখে দিলাম, এ সিস্টেমিক রিভিউ। ওকে, তারপরে দিবেন ডট। আচ্ছা, দেন আসি, লেখা আছে কি নেম অফ দ্য জার্নাল, অর্থাৎ কোন জার্নালে জিনিসটা পাবলিশ হয়েছে। এটা কোথায় পাবো?
এই যে দেখা যাচ্ছে, দেখেন, জার্নাল অফ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাধারণত যে ওয়েবসাইটে আপনারা পেপারটা পাবেন সেই ওয়েবসাইটেই ডিটেল লেখা থাকে যেটা কোন জার্নালে পাবলিশ হয়েছে। আবার পেপারগুলোর ভিতরে ভিতরেও পাওয়া যায়, এই যে এই নিচে পাওয়া যায়, এখানে পাওয়া যায়। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে জার্নাল অফ এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে আমার জার্নালটার নাম লিখতে হবে জার্নাল অফ কি জানি ছিল, এক্সপেরিমেন্টাল। আচ্ছা, এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল থিওরেটিক্যাল আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যাই হোক, মানে জার্নালের যা নাম ছিল সেটাই। কিন্তু এই জায়গায় একটা স্পেশালিটি হচ্ছে, এই যে দেখেন জার্নালের নামের পাশে কি দেওয়া, ইটালিক। জার্নালের নামের পাশে দেওয়া আছে ইটালিক। তার মানে হচ্ছে আমাকে এই জার্নালের নামটা সিলেক্ট করে ইটালিক ফরম্যাটে নিয়ে যেতে হবে। ইটালিক ফরম্যাটে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা। তারপরে কি আছে দেখি, কমা। এরপরে কিন্তু দাড়ি না, হ্যাঁ, এরপরে কিন্তু ফুল স্টপ না, কমা। জার্নালের নামের পর একটা কমা দিলাম, কমা। তারপরে লিখতেছে ভলিউম নাম্বার, এবং এটাও ইটালিক। তো ভলিউম নাম্বার কোথায় পাবো, এখানে দেখেন ভলিউম নাম্বার দেওয়া আছে ভলিউম 35। আমিও এখানে লিখবো 35, এবং খেয়াল করে দেখেন এই 35 লেখাটাও ইটালিক। আচ্ছা, এরপরে দেখেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এটার মধ্যে দেওয়া আছে ইস্যু নাম্বার। তো আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইস্যু নাম্বার, দেখি ইস্যু নাম্বার পাই কিনা। নাম্বার 5, তাহলে ইস্যু নাম্বার হচ্ছে 5। কিন্তু এই জায়গায় আবার ঘটনা অন্যরকম। দেখেন ইস্যু নাম্বারটা নট ইটালিক, ইস্যু নাম্বারটা ইটালিক না। তার মানে হচ্ছে আমার এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্টটুকু আছে, এইটুকু অংশ আবার নট ইটালিক। এখান থেকে ইটালিক উঠাই দিতে হবে। তাহলে জার্নালের নাম ইটালিক, কমা দেওয়ার পর ভলিউম নাম্বার ইটালিক, কিন্তু ইস্যু নাম্বার আবার ইটালিক না, ইস্যু নাম্বার আবার নর্মাল। ঠিক আছে, তো একটু প্যাচ আছে, এবং এই ফরম্যাটেই আপনাকে সাইটেশন করতে হবে, অন্য কোনো সিস্টেমে সাইটেশন করলে হবে না। আচ্ছা, তারপর একটা কমা, কমা দিয়ে রাখছে হচ্ছে পেজ নাম্বার। তো আমরা দেখে আসি এই পেজ নাম্বার আছে কিনা। পেজ নাম্বার হচ্ছে 649 থেকে 663। এটা সবসময় লেখা থাকে তা না, অনেক সময় যে নিচে নামলে দেখা যায় যে 650, হ্যাঁ 651, তাহলে ওইখান থেকেও আপনি পাইতে পারেন যে কত থেকে কত পেজ। তো 649 থেকে 663 আমরা এটা লিখে ফেলবো কমা দিয়ে, 649 থেকে 663। ঠিক আছে, এরপরে আছে ডট। আচ্ছা, এরপরে আমি দিলাম হচ্ছে ডট, তারপরে আবার একটা স্পেস দিব। স্পেস দেওয়ার পরে বলছে যে ডিওআই অথবা ইউআরএল লিংক। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে পেপারটা আছে, এই পেপারটা যেই ওয়েবসাইটে ছিল সেই ওয়েবসাইটের কপি করে আপনারা ইউআরএলটা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, অথবা আপনারা ডিওআই দিতে পারেন। এখন স্যার ডিওআই কি জিনিস, এটা আবার একটু নিচে লেখা আছে যে ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার কি জিনিস। বেসিক্যালি যে যখন আমরা কোনো পেপার পাবলিশ করি, তখন এই পাবলিকেশনের একটা ইউনিক আলফা নিউমেরিক স্ট্রিং থাকে। ঠিক আছে, একটা ইউনিক আইডেন্টিফায়ারের মতো, একটা আইডি নাম্বারের মতো থাকে প্রত্যেকটা আর্টিকেলেরই আছে। এখন সেটা বের করার সিস্টেম কি, সেটা বের করার সিস্টেম হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, সেটার নাম হচ্ছে ক্রসরেফ। আমরা ক্রসরেফে যাব, এবং ক্রসরেফে গিয়ে আপনি যে কোনো আর্টিকেলের, আপনি যদি ধরেন টাইটেলটা লিখে সার্চ করেন ক্রসরেফে, এটা লিখে আমি যদি সার্চ করি, তাহলে এই আর্টিকেলের মেটা ডাটাগুলো আসতে শুরু করে। তো যেমন এই যে দেখেন, এই যে চলে আসছে দ্য রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এ চলে আসছে। এইখানে দেখবেন আপনার ডিওআই নাম্বার পাওয়া যাচ্ছে। সিম্পলি এই ডিওআই নাম্বারটা কপি করেন, কপি লিংক, এবং আপনার অ্যাসাইনমেন্টের রেফারেন্স লিস্টে পেস্ট করে দেন। এবং ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই কাজটুকু শেষ করার পরে আপনি কোনো ডট চিহ্ন দিবেন না, অর্থাৎ জার্নাল আর্টিকেলে এই যে ডিওআই টিওআই দেওয়ার পরে আপনি কোনো ডট দিবেন না। ঠিক আছে, কোনো পিরিয়ড, ঠিক আছে, কোনো পিরিয়ড সাইন, মানে যেটাকে আমরা ফুল স্টপ বলি, কোনো ফুল স্টপ দিবেন না। সিম্পলি এটা ব্ল্যাঙ্ক রেখে পরের পরের ইয়াতে চলে আসবে। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে শুধুমাত্র জার্নাল আর্টিকেল সাইটেশনের একটা স্টাইল। কথা বুঝতে পারছেন? আচ্ছা। তো এখন ধরেন যে এরকম আমরা অনেকগুলা হইল। হুম? তো আমাদের এরকম অনেকগুলা হইলো। অনেকগুলা আমরা এরকম সাইটেশন অনেক সাইটেশন করলাম। ঠিক আছে? এবং আ এ এ এ এই ব্যাপারগুলো আমরা করলাম। তো এখন হচ্ছে আমাদের একটু ফরম্যাটিংটা ঠিকঠাক করতে হবে। ফরম্যাটিংটা এখনো কমপ্লিট হয় নাই। তো আমরা ধরে নিলাম যে যেমন কথার কথা এটা তো ছিল খান। তো এটা মনে করেন নাম ছিল আব্দুল। আ এটা নাম ছিল মনে করেন বারী। এটা নাম ছিল ধরেন কথার কথা চৈতি। এটা ধরেন ওর নাম ছিল হচ্ছে ড্যানিয়েল। এর নাম ছিল কথার কথা আবার ডেভিড। হ্যাঁ, এটা আবার খান খানই থাকলো, সমস্যা না, আরেকজন খান। এর নাম মনে করেন ছিল ইসলাম। এরকম টাইপ। হ্যাঁ, তো আমরা এরকম বিভিন্ন সাইটেশন মানে এক একজনের থেকে নিচ্ছি। একজন একজন করে আমরা এখানে সাইট করতেছি একটা একটা করে সাইট করতেছি। মানে অনেকগুলা পেপার আমরা সাইটেশন করলাম আমাদের অ্যাসাইনমেন্টে। আমরা যতজন রাইটারের থেকে হেল্প নিব প্রত্যেকটা রাইটারের এখানে সাইটেশন করতে হবে। ভালো কথা। আচ্ছা, এরপরে আমরা একটু চলে আসি হচ্ছে আমাদের এই রেফারেন্স লিস্টের ফরম্যাটিংটা শেষ হয় নাই, কিন্তু ফরম্যাটিংটা এখনো কমপ্লিট হয়নি। এই যে লিস্টটা আছে, হ্যাঁ, এই লিস্টটাকে আমাদেরকে ডাবল স্পেসিং করতে হবে। তো গুগল ডক্সে ডাবল স্পেসিং কিভাবে করে, এই ফরম্যাটে যাবেন এবং এখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর মধ্যে আমরা ডাবল স্পেসিং করব। স্যার কি দেখতেছেন আমার আমার লেখা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কি করব? এই মনে করেন অনেক কিছু লিখলাম, লেখা সব কাজ শেষ। এখন আমরা লাস্ট ফরম্যাটিং এর কাজ করতেছি। এই সব কটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আমরা ফরম্যাটে যাব এবং এটা ডাবল স্পেসিং করব। তো আমরা যদি একটু এই জিনিসটা আমরা যদি একটু মাইক্রোসফট ওয়ার্ডেও আপনাদের দেখাই দিই, কারণ অনেকে আবার ডক্সে কাজ করে না, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে। তো সেই ক্ষেত্রে ধরেন এইভাবে আপনারা কাজ করতেছিলেন। তো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করে, সেম থিং, এইভাবে সিলেক্ট করবেন এবং এখানে দেখবেন যে লাইন স্পেসিং নামে আপনাদের একটা বাটন আছে। এই লাইন স্পেসিং এর মধ্যে টু টু বানাই দিবেন, টু। এই একই এফেক্ট এখানে আসবে। স্যাররা পারবেন না? হুম, হ্যালো। জি স্যার। আচ্ছা, তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইন্ডেন্টেশনটা হ্যাঙ্গিং ইন্ডেন্ট দিতে হবে। হ্যাঙ্গিং ইন্ডেন্ট, ওয়ার্ডটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। আচ্ছা, তো বেসিক্যালি হ্যাঙ্গিং ইন্ডেন্ট কি জিনিস? স্যার এই যে দেখেন এখানে আমরা লিখতে লিখতে জিনিসটা আবার এখান থেকে স্টার্ট হচ্ছে না, আবার এখান থেকে স্টার্ট হচ্ছে না। এই জিনিসটা করা যাবে না। আমাদের রিসার্চ পেপারটা যেটা ছিল আমাদের কাছে, এটার রেফারেন্স লিস্টটা আমরা যদি একটু দেখি তাইলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঙ্গিং ইন্ডেন্ট বলতে আসলে কি বোঝায়। স্যাররা দেখেন লিখতেছে, লেখার পর সেকেন্ড লাইনটা একটু গ্যাপ দিয়ে শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন স্যাররা? যেমন এখানে ওর নাম লিখতেছি, এই লাইনটা এন্টার দেওয়ার পর এই লাইনটা একটু গ্যাপ দিয়ে শুরু হচ্ছে। সাবসিকুয়েন্ট লাইনগুলো যে একটা ট্যাব, একটা ট্যাব পরিমাণ গ্যাপ দিয়ে শুরু হচ্ছে। এই জিনিসটার নামই হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট। তাহলে এটা গুগল ডক্সে কিভাবে করে আমরা একটু দেখি। সো বেসিক্যালি আমরা এগুলো সব সিলেক্ট করব। ডাবল স্পেসিং তো একবার করছি। করার পর টুলসে যাব, সরি ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে দেখবেন যে অ্যালাইন এন্ড ইন্ডেন্টেশন একটা অপশন আছে। সেখানে ইন্ডেন্টেশন অপশনে যাবেন। স্পেশাল ইন্ডেন্টের জায়গায় হ্যাঙ্গিং টিপ দিবেন এবং এখানে একটা ট্যাব পরিমাণ ধরেন কথার কথা 0.5 ইঞ্চ আমরা একটা হ্যাঙ্গিং অ্যাপ্লাই করে দিব। দেখবেন সুন্দর মতো হ্যাঙ্গিং হয়ে গেছে। সুন্দর মতো হ্যাঙ্গিং হয়ে গেছে। আপনার কোনো কষ্ট করা লাগবে না। এই জিনিসটা মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করে, সেম থিং, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন যে প্যারাগ্রাফের নিচে এখানে ছোট্ট একটা প্যারাগ্রাফ সেটিংস নামে একটা অপশন আছে। এই অপশনটায় যাবেন। এখান থেকে স্পেশালের নিচে হ্যাঙ্গিং থাকবে। 1.27 থাকুক, ওই একই কথা, ওই এক স্পেস পরিমাণ। ওকে চাপ দিলেই দেখবেন এটাও সুন্দর মতো হ্যাঙ্গিং হয়ে গেছে। এটাও সুন্দর মতো হ্যাঙ্গিং হয়ে গেছে। বুঝতে পারছেন স্যাররা?
হ্যালো। ওহো! আচ্ছা, সরি। আমাদের হচ্ছে Google Meet লিংকটা মনে হয় বন্ধ হয়ে গেছে। স্যার একটু সবাইকে বলেন তো নতুন লিংকটায় জয়েন করতে। আপনাদের জন্য কোনো গ্রুপ থাকে? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, একটু বলতেছি। বলে দেন নতুন লিংকটায় জয়েন করতে। আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই ওকে। তো। আচ্ছা, বাকিরা আসতে থাকুক। আমাদের আর খুব বেশি নাই, 10 মিনিট সময় আছে। রেকর্ডিং এ আমার আমি হয়তো কিছু আচ্ছা কতক্ষণ আগে আপনাদের ক্লাসটা বন্ধ হয়ে গেছিল? লাস্ট কত দূর দেখছিলেন বলেন তো? স্যার, মাইক্রোসফট ওয়ার্ডে প্যারাগ্রাফ স্টাইলটা দেখানোর কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ। মানে হ্যাঙ্গিং ইনডেন্টটা নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা। এইটুকু তাহলে আমরা আবার একটু দেখাই। সো বেসিক্যালি এমএস ওয়ার্ডে এই যে দেখেন হ্যাঙ্গিং ইনডেন্ট করা নাই। গুগল ডক্স এরটা দেখাইছিলাম না? হ্যাঙ্গিং ইনডেন্টটা হইছে ঠিক মতো? জি স্যার। আচ্ছা। তাহলে এমএস ওয়ার্ডে কিভাবে করে? একই জিনিস। জাস্ট সিম্পলি এই জিনিসটা একটু সিলেক্ট করে আপনাদের প্যারাগ্রাফের এইখানে একটা দেখবেন ছোট্ট বাটন আছে, একটা বাটন আছে। এই বাটনটার মধ্যে হ্যাঙ্গিং বাটনটা চাপ দিয়ে ওকে দিলেই এটাও হ্যাঙ্গিং হয়ে যাবে। ঠিক আছে? এটাও হ্যাঙ্গিং হয়ে যাবে। আচ্ছা। আর আরেকটা এবার ইনফরমেশন দেখি। এই পেপারটা যেটা আমরা অরিজিনালি যে পেপারটা থেকে আমরা শিখতেছিলাম যে কিভাবে সাইটেশন হচ্ছে, পেপারটা যদি একটু খেয়াল করেন, এখানে যাদের নাম এ দিয়ে আগে শুরু তাদেরটা রেফারেন্সে দেওয়া, তারপরে বি দিয়ে যাদের তাদের, তারপরে সি দিয়ে যাদের তাদের, তারপর ডি দিয়ে যাদের, ই দিয়ে যাদের, এরকম করে দেওয়া আছে। আমরা তো র্যান্ডম লিখতেছিলাম, আমরা তো ধরেন একটার পর একটা ইনটেক্স সাইটেশন করতেছি,
আর তার সাইটেশন ফুলটা রেখে যেমন প্রথমে খানেরটা পাইলাম, তারপর হয়তো আব্দুলেরটা পাইলাম, তারপর হয়তো বাড়িরটা পাইলাম, তারপর হয়তো চৈতিরটা পাইলাম, তারপর তো ড্যানিয়েলেরটা পাইলাম। আমি এগুলো তো জাস্ট র্যান্ডম লিখে গেছি। হ্যাঁ, এখন এটা অর্গানাইজ করব কিভাবে? এটা অর্গানাইজ করার জন্য গুগল ডক্সে আমাদের সরাসরি সিস্টেম নাই, একটা এক্সটেনশন ইউজ করতে হয়। এক্সটেনশনটার নাম হচ্ছে ডক টুল। আপনারা যদি এক্সটেনশন বাটনে যান, এই অ্যাড অনসে গেলে বেসিক্যালি সার্চ দিবেন হচ্ছে ডক টুল নামে। এখানে ডক টুলস নামে একটা অ্যাড-অনস আছে, এটা একটু ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো এটা ইনস্টল করার পরেই এক্সটেনশনস এর মধ্যে ডক টুলস নামে একটা জিনিস আসবে। অ্যাড দিয়ে নেই, কেউ একজন আসছে। তো আমরা করব কি, এই পুরাটাকে আলফাবেটিক্যাল অর্ডারে সাজানোর জন্য পুরাটা ফার্স্টে সিলেক্ট করব। এখন দেখেন, এখন কিন্তু আলফাবেটিক্যাল নাই, আগে কে পরে এ, কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে এই এক্সটেনশনসে যাবেন, ডক টুলসে যাবেন এবং জাস্ট সিম্পলি সর্ট দ্য সিলেকশন অ্যাসেন্ডিং, মানে ছোট থেকে বড় সাজাও, এই বাটনটাই চাপ দিলে 2 সেকেন্ড ওয়েট করলেই আপনার সুন্দর মতো জিনিসটা অ্যালফাবেটিক অর্ডারে চলে আসবে। আব্দুল, বাড়ি, এ দেখেন এ দিয়ে যাদের নাম তাদেরটা আগে আসবে, বি দিয়ে যাদের নাম তারপরে আসবে, সি, ডি, তারপর ডি দিয়ে যদি একাধিক লোক থাকে তাদেরটা ওইভাবে হয়ে যাবে। যেমন কে খান, ধরেন খান ছিল 2 জন, তো খান খান আসবে, তারপরে আসবে হচ্ছে ইসলাম, এরকম করে আসতে থাকে। স্যার কি বুঝতে পারছেন? হুম। হ্যালো। জি স্যার। আচ্ছা, আর এই জিনিসটা তাহলে ইয়াতে কিভাবে করে, মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে করে? সেম থিং। এখানে আমাদের কোনো এক্সটেনশন লাগবে না, এখানে বাই ডিফল্ট আছেই। সো পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখবেন একটা ছোট্ট বাটন আছে, সর্ট, এ টু জেড লেখা একটা ছোট্ট একটা বাটন আছে। এই বাটনটায় ক্লিক করবেন এবং এখানে অ্যাসেন্ডিং, ওই আগের মতোই অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইটা আছে। ডিসেন্ডিং হলে হবে কি, জেড থেকে শুরু হবে। তো আমরা তো সেটা চাই না, আমরা চাই এ থেকে শুরু, বি, সি, ডি এভাবে যাতে আসে। তো আমরা অ্যাসেন্ডিং সিলেক্ট করাই ছিল, জাস্ট ওকে চাপ দিবেন, তাহলে সুন্দর মতো দেখবেন হয়ে গেছে। আপনার রেফারেন্স হয়ে গেছে। দেখেন এ দিয়ে আগে, বি দিয়ে আগে, সুন্দর মতো হয়ে গেছে। তাহলে আমি আপনাদের দুটাই দেখালাম। যেমন আমি পার্সোনালি এখন যে কোনো জিনিসই লেখালেখির ক্ষেত্রে আমি সবসময় গুগল ডক্সটা ইউজ করি বেশি। অনেকেই ইউজ করে, কারণ গুগল ডক্সটা হচ্ছে ইন্টারনেটে সেভ করতে করতে যায়। কোনো কারণে যদি আমি ট্যাবটা কেটে দেই, এইটার ঠিক যতটুকু কাজ করে রাখছিলাম সে ততটুকু অটোমেটিক সেভ থাকবে। আর অনেকে আবার দেখা যাচ্ছে এমএস ওয়ার্ডটা ভালো বুঝি, ডক্স একটু কম ইউজ করে, আমি দুই সিস্টেমই দেখাই দিলাম যে কিভাবে রেফারেন্স লিস্টে ফরম্যাটিংটা করতে হয়। ফরম্যাটিংটা কিভাবে করতে হয় সেটা দেখাইলাম। আর একটা সাইটেশন স্টাইল দেখলাম, সেটা হচ্ছে জার্নাল আর্টিকেল। আমাদের আরো আছে, যেমন ম্যাগাজিন, নিউজ পেপার, ওয়েবসাইটস, বুকস, হ্যাঁ এগুলা নিয়ে আরো আমি আমি একটা ইয়া দিব, একটা কন্টেন্ট দিব। তো এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টটা কি। তো অ্যাসাইনমেন্টটা আমি ওই ভিডিওর মধ্যে ডিটেল বলবো, এখানে একটু সংক্ষেপে একটু বলে দিই যে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক হচ্ছে হোয়াট আর দ্য এথিক্যাল ইস্যুস অফ ডেভেলপিং এজিআই, এবং অ্যাসাইনমেন্টটা মাত্র 300 ওয়ার্ডের। ঠিক আছে, অনলি 300 ওয়ার্ডসে আপনাদেরকে একটা এসে লিখতে হবে এই টপিকের উপরে। তো এই এসেটার স্পেশালিটি হচ্ছে, এই এসেটা লেখার সময় আপনি অবশ্যই কোনো ধরনের এআই টুলস যদি ইউজ করেন এবং সেটা যদি আমার প্লেজারিজম চেকিং সফটওয়্যার আছে, আপনি খুবই পুয়ার মার্ক পাবেন। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ধরনের জেনারেটিভ এআই ইউজ করা যাবে না। তাহলে আমি কি করব, এই রিলেটেড ওয়েবসাইট, আর্টিকেল যা আছে আপনি ইউজ করতে পারেন এবং সেখান থেকে শিখে শিখে আপনি আপনার অ্যাসাইনমেন্টটা লিখবেন। এবং অ্যাসাইনমেন্টের ভিতরে ভিতরে আপনি যতবার ওর থেকে হেল্প নিছেন, যত জিনিসে হেল্প নিছেন, একটা ডেফিনিশন নিছেন লিখবেন, একটা সাল নিছেন লিখবেন, একটা স্ট্যাটিস্টিক্স নিছেন লিখবেন। এই প্রত্যেককে সাইটেশন দিবেন এবং রেফারেন্স লিস্টে তাদের সাইটেশনটা প্রপারলি মেনশন করবেন। এই প্র্যাকটিসটাই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের টপিক। এটা অ্যাসাইনমেন্ট কি জিনিস না জিনিস, কিভাবে জমা দিবেন, এই রিলেটেড আমি আপনাদের একটা ছোট ভিডিও করে ভিডিও কন্টেন্টের মধ্যে বলবো। ওই ভিডিওর আগে হচ্ছে আমাদের বেশ কয়েকটা স্টাইল এখনো দেখানো হয় নাই, যেমন ওয়েবসাইটস ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যখন সাইটেশন করব তাদেরকে কিভাবে রেফারেন্স করব। তারপরে ম্যাগাজিন বা নিউজ পেপার আর্টিকেল, হ্যাঁ একটা নিউজ পেপারের আর্টিকেল কিভাবে আমরা সাইটেশন করব, রেফারেন্স করব, এই স্টাইলটাও একটু দেখা দরকার।
ওই কাছাকাছি একই জিনিস, মোর অর লেস সেম জিনিস। তো জার্নালটা তো আমরা দেখলাম, বাকিগুলো আমি আপনাদেরকে একটা রেকর্ডেড কন্টেন্ট দিয়ে দিব। আজকে বোধহয় পারবো না, আগামীকাল ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর অ্যাসাইনমেন্টের সাবমিশন ডেট এগুলো ঈদের পরে, আপনারা এনাফ পরিমাণ সময় পাবেন। অ্যাসাইনমেন্টের সাইজে খুবই ছোট, মাত্র 300 ওয়ার্ড, হিসাবে আপনার 2 পেজও হবে না। হ্যাঁ, 1 পেজ 2 পেজও হবে না। কিন্তু এখানে পেজটা ইম্পর্টেন্ট না, এখানে মোর ইম্পর্টেন্টটা হচ্ছে আমি প্লেজারিজমটাকে কমাইতে পারতেছি কিনা। হ্যাঁ, আমি একটা লেখার প্লেজারিজম কমাইতে পারতেছি কিনা। তো আমাদের এখানে লেস দেন 5% প্লেজারিজম অ্যালাউড। আপনার যদি 3% 4% প্লেজারিজম থাকে সমস্যা নাই। বাট এখানে মেইন জিনিসটা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা। হ্যাঁ, প্লেজারিজম কমানোর অনেক সিস্টেম আছে। যেমন কথার কথা আপনি চ্যাট জিপিটি বা এরকম ওয়েবসাইট থেকে নিয়ে আসলেন, নিয়ে এসে সেটাকে আবার কুইলবোর্ডে ফালাইলেন, কুইলবোর্ড থেকে আবার কপি করে এখান থেকে দূর এখান থেকে দিলেন, দেখবেন প্লেজারিজম কাউন্ট কমে যাচ্ছে। কিন্তু টার্নিটিন বা এই ধরনের প্রফেশনাল সফটওয়্যারগুলোর মধ্যে ফালাইলে বা গ্রামারলি বা এগুলোর মধ্যে ফালাইলে ওরা কিন্তু জেনারেটিভ এআই সাজেস্ট করে যে এটা কিন্তু জেনারেটিভ এআই এর প্যাটার্নে লেখা। তো তারাও কিন্তু আপনার এই প্লেজারিজমটা ধরে ফেলবে। সো আমরা চেষ্টা করব যে অ্যাসাইনমেন্টটা নিজে থেকে লেখা এবং প্যারাফ্রেজিং করে লেখা। প্যারাফ্রেজিং কি জিনিস এটাও ওই ভিডিও কন্টেন্টের ভিতরে থাকবে, যে প্যারাফ্রেজিং কিভাবে প্রপারলি করতে হয়। সো আজকে যেহেতু আমাদের ক্লাস মোটামুটি শেষ, আমরা এখানেই থামবো। আমি অ্যাসাইনমেন্টের রিলেটেড আরেকটা ভিডিও কন্টেন্ট দিব, ওইটা একটু ভালো মতো দেখে নেবেন, ঠিক আছে? জি স্যার, বুঝছি। তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মেহেদি হাসান, সুসানা রয়, ফারহিন খান, প্রেজেন্ট স্যার। রাফিদ হোসেন, জহিরুল ইসলাম, জুম্মন হোসেন ডালিম, Yes, sir. মির্জা মারিয়া মন, Yes, sir. জুবায়ের আহমেদ ফাহিম, Yes, sir. আবরার জাওয়াদ, মাহমুদুল হাসান নাইম, লাকি আক্তার, সুমাইয়া হোসেন লিয়া, ইয়াসিন আরাফাত, আকিব হোসেন। আকিব হোসেন না ছিলেন? সব প্রেজেন্ট আছে স্যার। হ্যাঁ, স্যার Yes, sir. আকিব হোসেন আর রাফিদ হোসেন দুজনই ছিলেন, বাট রাফিদ হোসেন এখন স্যার এটার মধ্যে ঢুকতে আচ্ছা, পারতেছে না, আচ্ছা, দ্যাটস ওয়াই। আচ্ছা, সমস্যা নেই। আর কেউ থাকলে আমাকে একটু বললেন। স্যার আমি আছি, Same ফারিহা, double ইয়াসমিন, two six জসিম। nine. আচ্ছা, আগে পুরোটা দিয়ে নেই, পরে দিচ্ছি। হ্যাঁ, তারপরে মাহিমা বিনতে মোশাররফ, ইয়েস স্যার। হৃদয় মিয়া, রাইদ আহমেদ, Yes, sir. মাসুম বিল্লাহ, আশিকুজ্জামান বাঁধন, রকিবুল ইসলাম। আছেন নাকি? আফরিন জাহান লাবণী, Present, sir. হামিদা আক্তার, Present, sir. আদি হাসান, প্রেজেন্ট স্যার। রোমিও জে আলেকজান্ডার হাসডাক, মাহমুদুল হাসান জিহাদ, Present, sir. সারিয়া ইয়াসমিন জুথি, প্রেজেন্ট স্যার। সাদিয়া আফরিন, আমজাদ হোসেন। স্যার সে প্রেজেন্ট ছিল স্যার, দেখতে পারি না। কার কথা বলতেছেন? আমজাদ হোসেন আমজাদ, স্যার। আচ্ছা, 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 আমজাদ আর শারমিন আক্তার রিয়া। আচ্ছা। খুশবু আক্তার ডলি, উনিও তো মনে ছিল। Present, sir. আচ্ছা, এবার দেখি এই যে এদের মধ্যে কে? মেহেদি হাসান, সুসানা, জহিরুল ইসলাম, আবরার জাওয়াদ, তারপর হচ্ছে মাহমুদুল হাসান নাইম, লাকি আক্তার, এরা কেউ কি ছিল? দেখছিলেন? সুমাইয়া হোসেন, ইয়াসিন স্যার আরাফাত, লাকি একটা তো মেবি স্যার ছিল। আপনার যাওয়া ছিল স্যার। আচ্ছা, আবরার জাওয়াদ ছিল, তারপর হচ্ছে হৃদয় মিয়া, মাসুম বিল্লাহ, আশিকুজ্জামান স্যার বাঁধন। লাকি একটা তো
ছিল মেবি। হ্যাঁ, দিছি। বাকি একটা দিছি। ও আচ্ছা। স্যার রাফিদ হোসেন। রাফিদ হ্যাঁ, দেওয়া আছে। টুতে। আচ্ছা ঠিক আছে। তারপরে আশিকুজ্জামান বাঁধন, রকিবুল ইসলাম, সাদিয়া আফরিন। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ যদি বলে তাহলে আমাকে ওনাদের আইডি পাঠিয়ে দিয়েন, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো। আমাদের ক্লাস শেষ। তাহলে আজকে যেটুকু স্যার পড়ালাম। আচ্ছা স্যার আমাদের হলো আমি মানে লাস্ট আপনি যে ক্লাস টেস্টটা নিয়েছিলেন সেই ক্লাস টেস্টে অ্যাটেন্ড হতে পারিনি স্যার। সেই ক্লাস টেস্টে কি নেওয়া যাবে আর পরে লাস্ট যারা বলতে দেয়নি? আপনারা তো ফুল ক্লাসে আসেন নাই ওদিন। আমি তো কুইজটা নেই। ও, ও, আচ্ছা ক্লাসে কেউ স্যার ছিল তাহলে না। কি ঈদের পরে নেওয়া হবে হ্যাঁ, কি? ঈদের পরেই তো নিতে হবে। এখন আমরা ঈদের পরে কয়টা ক্লাস পাবো? ঈদের পরে আমরা রবিবার 6 স্যার তারিখ একটা একটা। ক্লাস পাবো, আর 13 তারিখ একটা পাবো। জি স্যার। 6 তারিখ আর 13 তারিখ ও 2টা ক্লাস আচ্ছা পাবো। আচ্ছা তাহলে 13 তারিখে দিই স্যার। আমরা দেখি 6 তারিখের। আচ্ছা ঠিক আছে, দেন 13 তারিখে দেন, সমস্যা নাই। এর মধ্যে আমরা স্যার 6 অ্যাসাইনমেন্ট। তারিখ তো স্যার এভাবে অ্যাসাইনমেন্ট তো থাকবে, তাই হ্যাঁ 13 তারিখে দিলে ভালো 13 হয়। তারিখই দেন, সমস্যা নেই। জি স্যার 13 তারিখে এক্সামটা দিয়ে স্যার আমাদের জাস্ট একটু ওই যে এক্সামের ব্যাপার সব বলে দিয়েন তাহলেই তো স্যার হয়ে যাবে। যে কিভাবে হুম, বলে দেবো, কোনো সমস্যা নেই, বলে দেবো। তো আমাদের আরেকটা চ্যাপ্টার পড়ানো বাকি, সেটা হচ্ছে এথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। ওইটা আমাদের ঈদের পরেই আমরা শুরু করব। ঠিক আছে, তো আজকের ক্লাসে আচ্ছা কোনো স্যার। কোয়েশ্চেন বা কনফিউশন? অ্যাসাইনমেন্ট রিলেটেড না ভিডিও একটা স্যার। আসবে, ওই ভিডিওটা ভালো মতো দেখেন। ওটার মধ্যে বলা থাকবে যে কি করতে হবে না করতে হবে, আমি ডিটেলসে বলে দেবো। ওকে স্যার। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ। রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।